স্বাগত জানাই তাদেরকে। হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য একদম প্রস্তুত হয়ে গেছেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং আমরা জানি যে আজ থেকে তার প্রচার শুরু হচ্ছে। আমরা সারা দিন তার সাথে থাকবো এবং দেখাবো সারাদিন কিভাবে তিনি জনসংযোগ করেন এবং অবশ্যই দিদি নাম্বার 1-এর জন্য অপেক্ষা করছে হুগলি জেলা। আজকে তোমার এই বাড়ি থেকে আমরা শুরু করলাম, তুমি একটু বলো সারাদিন কি কি প্ল্যান থাকে? প্রচুর প্ল্যান আছে, এখন ওখানে গেলে সব পুরোটা কর্মসূচিটা জানতে পারবো, কিন্তু প্রথমবার যাচ্ছি, আশা করি মানে এখনও তো ওইভাবে সাবলীল হয়নি যে কীরমভাবে সব কিছু কাজ শুরু হচ্ছে, কিভাবে সব প্ল্যান করা হচ্ছে। আশা করি সব ঠিকঠাকভাবে হবে এবং সিঙ্গুর দিয়ে শুরু করছি। প্রথমে সিঙ্গুর যাব। দিদির অনেক নস্টালজিক জায়গা, দিদির খুব প্রিয় জায়গার মধ্যে একটি, তো সেই জন্যে সেটাকে সম্মান জানানোর জন্য সিঙ্গুর থেকেই আমরা প্ল্যান করেছি কাজ শুরু করব। তো আগে সিঙ্গুর, তারপর সেখান থেকে হয়তো ধনেখালি যাওয়া হতে পারে বা তারপরে চুচুড়া তো সন্ধ্যেবেলা আছে। কথা বলো, আজকে আমরা শুনলাম তুমি পুজো দিয়ে শুরু করবে, মা কালীর পুজো দেবে ডাকাত কালী বাড়িতে, তারপর সেখান থেকে শুরু করবে। তাই পুজো দিয়ে শুরু করা এটা কি মানে রিচুয়াল মেনে তুমি একদম? দেখো, যে কোনো কর্ম আমরা শুভ কাজ আমরা শুরু করি সবসময় পুজো করে, তো ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো পৃথিবীতে এক পাও চলা যায় না, তো সেই জন্য ঠাকুরের আশীর্বাদ নিয়েই কাজ শুরু করব। সব মিলিয়ে কিন্তু প্যাকড আপ স্কেডিউল এবং আমরা দেখতে পাচ্ছি পায়ে জুতো পরে তৈরি হয়ে গেছেন শাড়ি, মানে একদম রাজনীতি। থেকে বেশি ভালো লাগছে যে আমি এখন আমার দর্শকদের কাছে যেতে পারবো, যারা আমাকে এত ভালোবাসে, যারা টিভির পর্দায় আমার দেখেন, তাদের সামনে গিয়ে হাত মেলাবো, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। একদম এইভাবেই রচনাদি দর্শকের মধ্যে এবং যারা ভোটার তাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং TV9 বাংলার সারাদিন তার সঙ্গে থাকছেন এবং সারাদিন আপনারা নজর রাখুন TV9 বাংলার পর্দায়। সিকিউরিটি দিতে পারো না তুমি মূলত কোন বিষয়গুলোকে মাথায় রেখে কথা বলবে, জনসংযোগ করবে এবং বিরোধী পক্ষে যারা দাঁড়িয়ে আছে তাদের প্রতি কী রকম দৃষ্টিভঙ্গি নিয়ে তুমি অ্যাড্রেস করবে? দেখো, প্রথমবার যাচ্ছি তো প্রথমেই একেবারে কোমরে গামছা বেঁধে ময়দানে নেমে সাংঘাতিক একটা বড় বক্তৃতা দিয়ে দেবো এই আশাটা যেন কেউ না করে, কারণ আমি প্রথমত রাজনীতির বক্তৃতা কোনোদিনও দিইনি, আমার এই ব্যাপার কোনো অভিজ্ঞতা নেই। আমি শুধু একটা জিনিস শিখেছি আমার 13 বছর 14 বছরে দিদি নাম্বার 1-এর মঞ্চে থেকে বা ছবির জগতে কাজ করে, যে মানুষের কাছে পৌঁছতে গেলে, মানুষের জন্য কাজ করতে গেলে রাজনীতি ছাড়া হয় না। ওপর তুমি দুটো জামা দিলে, একটু টাকা দিলে সেটা অন্য জিনিস, সেটা আলাদাভাবে সাহায্য করে মানুষকে, কিন্তু তুমি যদি তাদের অ্যাকচুয়ালি সমাজের পরিবর্তন করতে চাও, তাদের মন মানসিকতার ভেতরে ঢুকে তুমি তাদের পরিবর্তন করতে চাও, তাদের সুযোগ সুবিধার পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে তো রাজনীতিতে আসতে হবে। একটা কথা বলো, যে এই যে রাজনীতিতে আসা মানে কিন্তু কোথাও গিয়ে একটা কাদা ছোড়াছড়ির ব্যাপার থাকে, সবাই সবার সম্পর্কে, সেটা ইদানিং কাল হচ্ছে গো। আমার মনে হয় যে এবারে লোকসভা ভোটে যারা আমরা প্রার্থীরা হয়েছি, আমরা সবাই মিলে না এই জিনিসটাকে একটু পরিবর্তন আনার চেষ্টা করব। দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে কার কাজ করার পদ্ধতি তোমার সব থেকে বেশি? দেখো, দুজন দুরকম, নতুন প্রজন্মকে দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নতুন প্রজন্ম, তার স্টাইল অফ ওয়ার্কিং, তার স্টাইল অফ রাজনীতি ইজ অ্যাবসলিউটলি ডাইনামিক, ভীষণ ভালো, ভীষণ ভালো। তার কথাবার্তা, তার অ্যাপ্রোচ, এভরিথিং ইজ ভেরি গুড।
দরকার, তো সেটাও দরকার। আর দিদি হচ্ছেন আমাদের নস্টালজিয়া, মানে আমাদের সারা ভারতবর্ষের, যদি ভারতবর্ষের কথা, যদি রাজনীতির কথা ভাবা হয়, যে ভারতবর্ষের রাজনীতি, দিদির নাম আসবে 1 নম্বরে, কারণ মহিলা এবং এই রকম দাপটের সাথে কাজ করে যাচ্ছেন। রচনা বন্দ্যোপাধ্যায় তার সারাদিন ভাবে যে রুটিনটা, যে কিভাবে তিনি জনগণের সঙ্গে জনসংযোগ করছেন, এবং সেটাই আপনাদেরকে একের পর এক তুলে ধরবো। তুঙ্গে একদম প্রচারের প্রস্তুতি, এবং আমরা দেখতে পাচ্ছি একদম স্বল্পহারী রয়েছেন রচনা দি। একদম কি কি খাদ্য? ডাল আর রুটি আর স্যালাড। একদম এই কি খাদ্য? এইটাই কিন্তু রচনা দির প্রিয় খাবার, ডাল রুটি আর সবজি। আর সত্যি সত্যি এই গরমের জন্য বোধহয় আরো বেশি তুমি রেস্ট্রিক্ট করছো। একটু যত হালকা খাওয়া যায় তত শরীর ঠিক থাকে। বহু মানুষ অপেক্ষা করছে দিদি নাম্বার 1-কে সামনাসামনি দেখার জন্য। এই এক্সাইটমেন্টে বোধহয় তোমাকে অনেক বেশি আনন্দ দিচ্ছে। হ্যাঁ, ওই জন্য মনে হচ্ছে কত তাড়াতাড়ি খেয়ে যাবো আমি। যে কালী মন্দির রয়েছে, সেই সিমলাগড় কালী মন্দিরে পুজো দিচ্ছেন, মায়ের দর্শন করছেন। লাগছে, সবাই প্রচুর আত্মবিশ্বাসী মনে হচ্ছে সবাইকে। সবাই আমরা মিলেমিশে একত্রিতভাবে জয় আনবো, এটাই আমরা ভাবছি। এখনো পর্যন্ত হুগলির কি কি সমস্যার কথা তুমি জানতে পারলে, যেটা তোমাকে মনে হয় যে তুমি জিতে এলে সেটা করবে? না, এখনো সবাই ওইটাই বলছেন যে আমাদের সিঙ্গুর, আমাদের হুগলি জেলার সব জায়গা কেন আরো উন্নত মানের হয়, এটাই সকলের। এখন অব্দি তো সকলের সাথে এইটুকু কথা, সেরকম ভাবে কথা এখনো হয়নি, সবে শুরু হয়েছে। ধীরে 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 জানতে পারবো সকলের মনের কি ইচ্ছে। আপনাদের সকলের সাথে আমার আজকে থেকে পথ চলা শুরু হলো। আপনারা সহযোগিতা করবেন আমার সাথে, যাতে আমরা বিজয়ী পাই।
উপস্থিত সবাইকে প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত অনেক বিশিষ্ট মানুষ আছেন, এখানে অনেক বিশিষ্ট মানুষ বসে আছে, তাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই জায়গায় পাঠিয়েছেন। শুধু সঙ্গে আপনাদের সাথ চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সকলের আশীর্বাদ চাই, তবে এই দীর্ঘ পথ আমি অতিক্রম করতে পারবো। আগামী লোকসভা নির্বাচনে হুগলি থেকে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রচনা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করলেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললেন, তাদের নানান রকম সমস্যার কথা জানলেন। অবশেষে তিনি এই যে সারাদিনের কর্মসূচি তার সঙ্গে অবশ্যই TV9 বাংলাকে সঙ্গী রাখলেন। ক্যামেরায় রজতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, হুগলি। Thank you.